হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বেসিক ইংলিশের সেকেন্ড ক্লাস। গতদিন তোমাদেরকে বেসিক ইংলিশের নাউন প্রোনাউন শেষ করেছিলাম। আজকে অ্যাডজেক্টিভ থেকে শুরু হবে ইনশাল্লাহ। গতকালকে যারা ক্লাস করছিলে আজকে আবার ক্লাসে আসছো তাদেরকে স্বাগত জানাই। প্লাস যারা নতুন স্টুডেন্ট আছো আজকে প্রথম তাদেরকেও স্বাগত জানাই। তোমরা জানো যে আমাদের ক্লাসগুলো অলরেডি পেজে কিন্তু রেকর্ডেড আছে। তোমরা চাইলে ওই ক্লাসটা আগের ক্লাসটাও এই ক্লাসটা করার পরে করে নিতে পারবে, কোনো ব্যাপার না। তো তোমরা যারা যারা লাইভে যুক্ত হচ্ছে সবাই একটা ভাইয়াকে দ্রুত জানাও তোমরা কেমন আছো আর কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হলে সবাই একটু দ্রুত ভাইয়াকে জানাই দাও যে ভাই তোমরা কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছো। বলো সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যাও আর ভাইয়াকে একটু রিভিউটা জানাও যে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছো এবং কেমন আছো। বলো তাড়াতাড়ি একটু জানাও ভাইয়াকে। আর আমার লাইভে আসতে একটু দেরি হয়েছে 3-4 মিনিট, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি যে তোমরা লাইভের জন্য অধীর আগ্রহে বসেছিলে, বিশেষ করে যারা গতদিন ক্লাস করছো তোমরা হয়তো বা লাইভ ক্লাসটার জন্য অধীর আগ্রহে বসেছিলে। সো আমি একটু দেখি কমেন্টগুলো কার কী অবস্থা। এটা থেকে লাইভ লাইভ কমেন্ট বের করো তো এটা থেকে। আচ্ছা, অলরেডি 300+ স্টুডেন্ট চলে আসে। আমরা 1 মিনিট মতো ওয়েট করবো তাদের জন্য যারা এখনও নোটিফিকেশন পায়নি বা যারা এখনও জানতে পারেনি যে লাইভ ক্লাস হচ্ছে, তাদের জন্য আমরা একটু অপেক্ষা করব 1 মিনিটের মতো। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও, তারপরে আমরা কথা বলা শুরু করবো এবং ক্লাস নেওয়া শুরু করবো। তো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। প্রায় 400 স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে। আচ্ছা, সবাই আমরা 1 মিনিট সময় নিয়ে লাইভটা শুরুতে শেয়ার করে দিই, তাহলে কি হবে সবাই শুরু থেকে ক্লাসটা পাবে। নাহলে অনেকে ক্লাসের মাঝে এসে যুক্ত হয়ে আগেগুলো কিছু বোঝে না, তখন বলে যে বনি ভাই খারাপ পড়ায়। অতএব আমরা শুরুতে একটা লাইভটা শেয়ার করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে সব স্টুডেন্ট ইংরেজিতে দুর্বল তারা শুরু থেকে ক্লাসটা করতে পারবে। আর একটা জিনিস শুরু থেকে করলে কিন্তু তাদের বেসিকটা স্ট্রং হবে। ক্লাসের মাঝামাঝিতে আসলে দেখা যাচ্ছে আগামাথা কিছু বুঝবে না, তখন বলবে যে কিসের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টে ক্লাস হচ্ছে। অতএব আমরা যারা লাইভে উপস্থিত আছি সবার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই লাইভটা শেয়ার করে দেওয়া, যাতে করে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট লাইভ ক্লাসটা করতে পারে শুরু থেকেই। সো সবাই যারা যারা 500-র মতো স্টুডেন্ট অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছে সবাই লাইভটা শেয়ার করে দাও তাড়াতাড়ি, পটাপট লাইভটা শেয়ার করে দাও ভাই, দেরি করলে হবে না কিন্তু। যেহেতু অলরেডি আমরা রাত 10টায় ক্লাস নিচ্ছি, রাত কিন্তু অনেক হয়ে গেছে, গ্রাম অঞ্চলের দিকে কোথাও কিন্তু জায়গা নেই, সব ঘুমে গেছে। আর আমরা ঠেকায় পরে ক্লাসগুলো করতে চাই না। তোমাদের যদি ঠেকা না থাকতো, তোমাদের যদি দেখাচ্ছে 2 বছর পরে পরীক্ষা হইতো, তোমরা কিন্তু ক্লাস করতে না। দেখা যাচ্ছে 2 মাস পরে পরীক্ষা, 1 মাস পরে টেস্ট পরীক্ষা, এই জন্যই এখন ফান্দে পরে ক্লাসগুলো করতেছো। অতএব সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও। যারা যারা লাইভে উপস্থিত আছো সবার কাছে একটা অনুরোধ থাকবে, যত পারো লাইভটা শেয়ার করে দাও নিজের বন্ধু বান্ধবদের সাথে, নিজের তোমার কি বলে যে কলেজে যে মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোতে, এবং যেসব এডুকেশনাল ফেসবুক গ্রুপে তুমি যুক্ত আসো সেই গ্রুপগুলোতে যত পারো লাইভটা শেয়ার করে দাও, যত পারো শেয়ার করে দাও। কেউ অ্যাপ্রুভ করুক বা না করুক, অন্তত নিজের টাইম লাইনে আগে শেয়ার করো, অন্তত নিজের টাইম লাইনে আগে লাইভটা শেয়ার করো। প্রায় 700-র মতো স্টুডেন্ট অলরেডি চলে আসে। সবাই লাইভটা শেয়ার করো। কতজন করলো শেয়ার দেখি, কতজন শেয়ার করো লাইভটা। কি রে ভাই, চাইলাম 2000 দিলি 200, হইলো? এটা কিছু হইলো? বেটা হইলো? ভাই তোমরা যারা লাইভে উপস্থিত আছো প্রায় মনে করো কতজন স্টুডেন্ট, প্রায় 800 জন স্টুডেন্ট। তুমি অন্য কোথাও শেয়ার করার দরকার নেই, তুমি যদি নিজের আইডিতেও শেয়ার করো তাও 800টা শেয়ার হয়। শেয়ার করছো তুমি, মন মেজাজ খারাপ হয় না হয় ক্লাসের মধ্যে? বলো, তোমাদেরকে আমি নিজের ভাই মনে করি, মানে নিজের মায়ের পেটের ভাই মনে করি। এই খাওয়া দাওয়া না করে এই খালি পেটে এসে রাত 10টার সময় ক্লাস নিচ্ছি, বকবক করতেছি, আর তোমরা নিজের টাইম লাইনে শেয়ার করতে পারতেছো না। মনে হয় তোমার টাইম লাইনে আমি খারাপ কিছু শেয়ার করতে বলতেছি, তোমার মান সম্মান চলে যাবে। একটা লাইভ ক্লাস শেয়ার করার সময় তুমি যতগুলো চিন্তা ভাবনা করতেছো আর যত কৃপণতা করতেছো,
এত কৃপণতা জন্মের সময় যদি খারাপ কাজে করতে, জান্নাতে আগে চলে যাইতে বাঁচা থাকাকালীন সময়। কিন্তু বাস্তবতা তো ভিন্ন ভাই, তোমরা ভালো কাজগুলো শেয়ার করতে চাও না, আর দেখা যাচ্ছে খারাপ কাজগুলো না বললেও নিজের থেকে শেয়ার করো বেশি করে। এটা হচ্ছে অবস্থা। এই যে আমরা রাতে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আমাদের অনুপ্রেরণা বা এই জিনিসগুলো কোত্থেকে আসবে, আমাদের মোটিভেশন কোত্থেকে আসবে? আমাদের মোটিভেশন হচ্ছে তোমরা। ক্লাস নিতেছি, তোমরা যদি ক্লাসে যদি সাপোর্ট না করো, তোমাদের ক্লাসে যদি শেয়ার না করো, ক্লাসে যদি প্রশ্নগুলো উত্তর না দাও ঠিকভাবে, আমরা মোটিভেশন পাবো না, তো মোটিভেশন হারিয়ে ফেলবো। এই যে প্রত্যেক দিন 3টা-4টা করে ফ্রি ক্লাস নিচ্ছি, 16টা সাবজেক্ট ফ্রিতে পড়াচ্ছি, তোমরা যদি ক্লাস না করো তাহলে আমরা কাদের জন্য ক্লাস নিব? তোমরা যদি ভাইয়াদেরকে হেল্প না করো, আমরা কীভাবে তোমাদেরকে হেল্প করবো বলো? এই জিনিসটা ঠিক না। তোমাদের উচিত ভাইয়াদের কথাগুলো শোনা, ভাইয়াদেরকে হেল্প করে, এটা তোমাদের উচিত। এখন তোমরা যদি ভাই না বোঝো, তোমরা যদি না মানো, তাহলে ভাই আমার আর কিছু করার নাই। আমি চাইলে তো তোমাদের তো এখন যথেষ্ট বয়স হয়েছে, তোমাদেরকে আর মারধর করতে পারবো না। এই বয়সে কি মারতে পারবো তোমাদেরকে? গায়ে হাত দিলে তো আবার এটা নিয়ে আন্দোলন করবে। এখন তোমাদেরকে অনুরোধ করা ছাড়া কোনো কিছু করার নাই। এখন অনুরোধ করতেছি, তোমরা মানে এরকম অবস্থা, বলুক ও কার বলতেছে বলুক, আমি শেয়ার করবো না, যাই হোক আমি শেয়ার করবো না, এরকম একটা চিন্তা ভাবনা তোমাদের। যাই হোক, ব্যাপার না। যারা শেয়ার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শেয়ার করেনি এদেরকে আমি যাই বলি না কেন এরা শেয়ার করবে না, এদের আমি যাই বলি না কেন এরা শেয়ার করবে না ভাই, ব্যাপার না। উপরে একজন আছে, উনি দেখতেছেন যে আমি তোমাদের জন্য কি করতেছি, বা তুমি আমার জন্য কি করতেছো মন থেকে, তাই না? এটা উপরে যিনি আছেন তিনি দেখতেছেন, কিন্তু আমি মন থেকে তোমাদের জন্য কি কি পরিশ্রম করতেছি এটারও হিসাব আছে। তুমি আমাকে কতটুকু সম্মান দিচ্ছ, আমাকে কতটুকু ভালোবাসো, এটার জন্য কি করতেছো এটা উনি দেখতেছেন। তো চলো, যারা যারা শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম ক্লাসে আমরা নাউন আর প্রোনাউন পড়ছিলাম, তাই না? আজকে আমরা শুরু করবো অ্যাডজেক্টিভ থেকে। আজকে কি থেকে শুরু করবো বলো তো? আজকে আমরা শুরু করবো অ্যাডজেক্টিভ থেকে। অ্যাডজেক্টিভ আজকে আমরা শুরু করবো অ্যাডজেক্টিভ থেকে, অর্থাৎ বিশেষণ থেকে। প্রথমে আমরা জানবো যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। তোমাকে যদি সিম্পল ভাষায় বলতে বলা হয় যে অ্যাডজেক্টিভ কাকে বলে, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে যে নাউন বা প্রোনাউন সম্পর্কে, নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি তথ্য দেওয়া হয়, নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি তথ্য দেওয়া হয়, তথ্যটা যে কোনো তথ্য হইতে পারে, তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। সেটা কি হবে ভাইয়া? সেটা হবে অ্যাডজেক্টিভ। ভালো করে বেসিক জিনিস মাথার মধ্যে ঢুকে নাও যে নাউন বা প্রোনাউন আগে কিন্তু পড়েছি গত ক্লাসে। তো নাউন বা প্রোনাউন কি এটা যেন বলতে না হয়। নাউন আর প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে, যে কোনো তথ্য। এখন তুমি বলতে পারো ভাই গ্রামারে তো এরকম করে থাকে না। গ্রামারে কিভাবে থাকে? গ্রামারে থাকে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো সম্পর্কে যে বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তোমার আমার মুখস্থ বিদ্যা খারাপ, আমরা এভাবে মনে রাখতে পারি না। এখন তোমাকে যদি বলি এই তুমি মুখস্থ করো যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ প্রভৃতি সম্পর্কে যে বর্ণনা করে তাহাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এভাবে তোমাকে যদি মুখস্থ করতে বলি, তুমি একটু পরে বলবে যে নাউন বা প্রোনাউনের দোষের পরে কি জানিস, দোষ, গুণ, তুমি পয়েন্ট এখানে মুখস্থ রাখা সম্ভব না যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো এত কাহিনী করার দরকার নাই। তুমি সিম্পল ভাবে মনে রাখবে যে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে কি হবে? অ্যাডজেক্টিভ। কিরকম তথ্য? নাউন বা প্রোনাউন সম্পর্কে যে কোনো তথ্য। ধরো আমরা ক্লাসের মধ্যে বলে দিই, বা আমরা একটু মজা করি ক্লাসের মধ্যে। ধরে নাও আমরা একজনের নাম ধরলাম। কার নাম ধরলাম? ধরে নাও তোমাদের মনে করো যে জাতীয় ক্রাশ পরিমণির নাম ধরলাম। কার নাম ধরলাম? পরিমণি। এখন মনে করো এই পরিমণি হচ্ছে কি? এই পরিমণি হচ্ছে একজনের নাম, একটা নায়িকার নাম। তার মানে আমরা বলতে পারি কি ওটা হচ্ছে নাউন। এখন আমরা যদি পরিমণি সম্পর্কে তথ্য দেই, কি করি? পরিমণি সম্পর্কে যদি একটু তথ্য দেই, আমরা কি বললাম পরিমণি সম্পর্কে তথ্য দিতে গিয়ে? যে বললাম যে পরিমণি দেখতে অনেক সুন্দরী। কি বললাম? পরিমণি কি? পরিমণি একেবারে ঝাক্কাস। কি বললাম? সুন্দরী। এরপর আমরা বললাম যে তোমাদের পরিমণি হচ্ছে কি? পরিমণি আমরা বলতে পারি যে অনেক কিউট আর কি, কিউট, তাই না? আমরা বলতে পারি কি? কিউট। আমরা বলতে পারি যে পরিমণি হচ্ছে কি? পরিমণি হচ্ছে অ্যাট্রাকটিভ, তাই না? পরিমণি কি? অ্যাট্রাকটিভ। তুমি বলতে পারো নাইস, এরকম বলতে পারো। তুমি আরো বলতে পারো তোমার যা খুশি। এখন তোমার মনে করো যে পরিমণিকে পছন্দ না, ধরে নাও যে কোনো কারণে পরিমণিকে তোমার পছন্দ না, পরিমণিকে তুমি গাল দাও, ওই একটা অমুক, ওই একটা টুট টুট টুট। তুমি এখন মনে করো যে পরিমণিকে গালি দিচ্ছ। কি দিচ্ছ? তুমি মনে করো পরিমণিকে গালি দিচ্ছ ভাইয়া। সেই গালিটাও হবে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হবে? কাকে গালি দিচ্ছ তুমি? তুমি গালি দিচ্ছ পরিমণিকে। অতএব পরিমণি যেহেতু নাউন, এর সম্পর্কে আমরা এখন যেই তথ্যই দিব না কেন সেই তথ্যটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? ক্লিয়ার?
সোজা হিসাব, নাউন বা প্রোনাউন সম্পর্কে তুমি যেই তথ্য দিবে সেই তথ্য হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এতটুকু ক্লিয়ার? আবার বলতেছি, নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর তুমি যদি গ্রামারের ভাষা মনে রাখতে চাও যে অ্যাডজেক্টিভ কাকে বলে, তাহলে কিভাবে মনে রাখবে, যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো সম্পর্কে যে বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বললাম? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সম্পর্কে যে বলে সে হলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কাকে বলে এটা ক্লিয়ার। এবার অ্যাডজেক্টিভের প্রকারভেদের মধ্যে যাব। নাউন বা প্রোনাউনের মধ্যে এরকম নির্দিষ্ট করে অ্যাডজেক্টিভের প্রকারভেদ না পড়াই ভালো। তুমি অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো শিখবে, তাহলেই জীবনটা সুন্দর হবে। এবার দেখো, অ্যাডজেক্টিভের প্রকারভেদের মধ্যে প্রথম যে অ্যাডজেক্টিভের প্রকারভেদ শিখতে হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাই দেখো, তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বেসিক ইংলিশে যতটুকু জানা দরকার ততটুকুই তোমাদেরকে আমি জানাচ্ছি। কারণ তুমি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নাও, তাহলে তোমাকে আরো ডিটেলসে জানতে হবে। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে তোমার বেসিক জিনিস যতটুকু জানা দরকার ততটুকুই জানবো, অতিরিক্ত পড়তে গেলে আবার কি মাথা হ্যাং করবে, তাই না? সো চলো, এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি বলতে কি বুঝায়? কোয়ালিটি বলতে হচ্ছে গুণাগুণ বুঝায়। কোয়ালিটি বলতে কি বুঝায়? গুণাগুণ বুঝায়, তাই না? এই যে আমরা অনেক সময় একটা জিনিস যদি কিনতে যাই বা যে কোনো পণ্য যদি কিনতে যাই, তাহলে কি বলি যে এটার কোয়ালিটি ভালো না। তার মানে কি? এটার গুণাগুণ ভালো না। কোয়ালিটি বলতে কি বোঝায়? কোয়ালিটি বলতে বোঝায় গুণাগুণ। সো আমরা যখন কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ সম্পর্কে বলবো, কি বলবো? কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ বা কোয়ালিটি সম্পর্কে বলবো, সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন আমরা যদি বলি, মনে করো এই যে ধরো পেন, কি আছে আমার হাতে? কি আছে আমার হাতে? কি আছে বলো তো? পেন মানে কলম। এই কলমটা কি? কলমটা হচ্ছে নাউন। কলমটা কি? কলমটা হচ্ছে নাউন। এখন আমরা যদি বলি এই কলমের কোয়ালিটিগুলো বলো, এই কলমের গুণাগুণগুলো বলো, তাহলে আমরা কি বলতে পারি? যে কলমটা হচ্ছে সুন্দর, এটা হচ্ছে এটা একটা গুণ, তাই না? এটা হচ্ছে একটা গুণাগুণ। কলমটা হচ্ছে গোল, অর্থাৎ কলমটা হচ্ছে কি রাউন্ড। এরপর আমরা বলতে পারি কলমটা হচ্ছে কি কালো কালারের, তাহলে কলমটা হচ্ছে কি কালো। এরকম তুমি এখন এই পেনের যতগুলো গুণাগুণ বলবে, এই পেনের যতগুলো কোয়ালিটি সম্পর্কে বলবে, সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ক্লিয়ার? তুমি অ্যাডজেক্টিভের প্রকারভেদ যেগুলো আছে, অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো তুমি শুধুমাত্র বাংলা অর্থ করলে অনেকটা ইজি হয়ে যাবে। কারণ কোয়ালিটি মানে গুণাগুণ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের গুণাগুণ সম্পর্কে বললে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়ে যাবে। কারণ নাউন বা প্রোনাউন সম্পর্কে বললে অ্যাডজেক্টিভ, আর গুণাগুণ বললে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বুঝতে পারছো? এতটুকু বুঝলে বলো, এতটুকু বুঝলে বলো। যে এতটুকু বুঝলে কমেন্ট একবার করে ওকে লেখো। এতটুকু যদি বোঝো, আমি এতক্ষণ যা যা বললাম, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে, জিনিসটা কি, এতটুকু যদি বোঝো তাহলে কমেন্টে একবার ওকে লেখো। এতটুকু যদি বোঝো তাহলে কমেন্টে একবার ওকে লিখো। কি রে ভাই, এই 900 স্টুডেন্টের এত কষ্ট করে এতবার ক্লাস নিচ্ছি আমি, এত রাত জায়গায় ক্লাস নিচ্ছি এই 900 স্টুডেন্টের জন্য? 900 হইলে হবে? 1900 হইতে হবে। ক্লাসটা শেয়ার মারো ফটাফট। 600 শেয়ার হয়নি। গতদিনে লাইভ ক্লাসটা দেখছো 1.2K শেয়ার হয়েছে। লজ্জা থাকলে তুমি বেশি করে শেয়ার করতো। তোমরা লজ্জা তো নাই তোমাদের, আমারও লজ্জা নেই, আমি বারবার বলতেছি এই কথা। মাত্র 759টা শেয়ার হয়েছে। সবাই বলছে ওকে। জয়া, মোর্তজা, রিম্পা, মোবারক, শাহাদাত, আশা, লিপি আক্তার, রিয়া, স্নেহা, তারেক রহমান, সামিয়া আক্তার, মোহাম্মদ হৃদয়, সিনথিয়া ইসলাম সুলতানা, হাবিব শাহরিয়ার। ভাইয়া এগুলো তো পারি। পারো তো পারো, কি হয়েছে? আবার রিভিশন দিয়ে নেবে। ঠিক আছে, তো চলো এবার পরেরটাই যাই। পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি বললাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। অর্থাৎ যখন কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ বুঝাবে, কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ বুঝাবে, তখন কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নাউন বা প্রোনাউনের পরিমাণ যদি বুঝায়, কি বুঝায়? পরিমাণ। যেমন আমরা বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি লিটিল, সাম, মেনি, মাছ। আমরা কি বলতে পারি? এগুলো বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন আমি কি করব? আমি মনে করো আমার বাড়িতে দুধ চা খাইতে চাই, দুধ শেষ হয়ে গেছে। আমি তোমাকে বলতেছি গিভ মি লিটল মিল্ক, আমাকে অল্প দুধ দাও। এখন মনে করো এই যে এখানে কি আছে? এখানে আছে মিল্ক। মিল্কটা কি? নাউন।
নাউন সম্পর্কে আমি একটা তথ্য দিচ্ছি যে আমার দুধ দরকার, কি দরকার? দুধ দরকার, অল্প দুধ দরকার, সামান্য। তাহলে দেখো এটা নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন সেকেন্ড কোশ্চেন, কোন অ্যাডজেক্টিভ? এই লিটলটা কোন অ্যাডজেক্টিভ? যেহেতু দুধের পরিমাণ সম্পর্কে বলছে, কি বলছে? দুধের পরিমাণ সম্পর্কে বলছে, তাহলে পরিমাণ বুঝাইলে কি হয়? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি হয়? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে, যখন কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ বুঝাবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। পরিমাণ বুঝালে কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? এবার হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। কি বললাম? নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই যে নিউমেরাল অ্যাডজেক্টিভ, এই নিউমেরালটা আসে নাম্বার থেকে। কোথা থেকে? নাম্বার থেকে। তোমার মোবাইল নাম্বার না, কিন্তু নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে সংখ্যা। অর্থাৎ যখন কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বুঝাবে সেটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। আমি এতটুকু বললেই কমপ্লিট ছিল, কিন্তু আমি তোমাকে আরো গভীরে জানাইতে চাই। সেটা কি? এই নিউমেরাল অ্যাডজেক্টিভটা হচ্ছে আবার তিন প্রকার। একটা হচ্ছে ডিফিনিট, একটা হচ্ছে ইনডিফিনিট, একটা কি ইনডিফিনিট, আর আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। মাল্টিপ্লিকেটিভ। এই ইনডিফিনিটটা হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে কার্ডিনাল আর আরেকটা হচ্ছে অর্ডিনাল। আচ্ছা, কার্ডিনাল কোনগুলো? কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 এগুলা। কি? 1 2 3 4 এগুলা। অর্ডিনাল কোনগুলো? অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো। ইনডিফিনিট কোনগুলো? অনির্দিষ্ট করে যখন কোনো সংখ্যা বুঝাবে, যেমন আমরা বলতে পারি সাম, মেনি, ফিউ এগুলো। মাল্টিপ্লিকেটিভ কোনগুলো? মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো। এখন দেখো আমি আবার বলি শুরু থেকে। দেখো এই যে অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল বলতে নাম্বার বোঝায়, সংখ্যা। তো যেটা দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বুঝাবে সেটা হবে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ডেফিনিট, একটা ইনডিফিনিট, আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। ডেফিনিট মানে নির্দিষ্ট করে যেটা বুঝায়। এখানে দুইটা সংখ্যা, একটা হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল। কার্ডিনাল হচ্ছে 1 2 3 এগুলা, অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলা। ইনডিফিনিট হচ্ছে সাম, মেনি, ফিউ এগুলা। মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলা। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এটার মধ্যে সাম, মেনি এই শব্দগুলো আছে। নিউমেরাল অ্যাডজেক্টিভে ইনডিফিনিটের মধ্যেও সাম, মেনি এই শব্দগুলো আছে। তাহলে একটা বাক্যের মধ্যে যদি কখনো আমরা সাম পাই তাহলে কিভাবে বুঝবো যে ভাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নাকি নিউমেরাল অ্যাডজেক্টিভ? আচ্ছা, তানহা বলছে ভাই একটু ধীরে বলেন। আমি যদি আস্তে আস্তে বলে সারা রাত লাগবে অ্যাডজেক্টিভ শেষ করতে। দেখো তাহলে হচ্ছে, দেখো এটা তুমি বুঝবে কিভাবে যে কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর কোনটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। তোমাকে বাক্যটা পড়তে হবে। বাক্যটা পড়ে তোমাকে বুঝতে হবে যে এটা দ্বারা পরিমাণ বুঝাইছে নাকি সংখ্যা বুঝাইছে। যদি সেটা দ্বারা পরিমাণ বুঝায় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যদি সেটা দ্বারা সংখ্যা বুঝায় তাহলে নিউমেরাল অ্যাডজেক্টিভ। কিরকম? তুমি বললে এরকম একটা বাক্য যে আই অ্যাড সাম ম্যাঙ্গোস। তুমি বললে আমি কিছু আম খেয়েছি। এখন দেখো এখানে দেখো ম্যাঙ্গো হচ্ছে নাউন। ম্যাঙ্গো কি? নাউন। এখন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে যে আমি কিছু আম খাইছি। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিলে কি? নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ। এবার কথা হচ্ছে কোন অ্যাডজেক্টিভ। এখন বলো তুমি বাজারে গিয়ে কি বলবে? আমাকে একটা আম দেন, দুইটা আম দেন। কি বলবে? যে তুমি যে একটা আম দাও, দুইটা আম দাও যদি বলো দোকানে গিয়ে, তাহলে বলো ভিখারি থেকে আসছে আম নিতে, একটা দুইটা আম বিক্রি করে যা। তখন কি বলতে হবে? 10 কেজি আম দেন, 20 কেজি আম দেন। আমরা কি বলি? পরিমাণ জিজ্ঞেস করি, তাই না? তার মানে পরিমাণ কি হচ্ছে? পরিমাণ বলতে কি বুঝাই? কোয়ান্টিটি। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ, এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ধরো একটা বাক্য আছে এরকম যে সাম গার্লস আর প্লেইং ইন দ্য ফিল্ড। কিছু মেয়েরা মাঠে খেলাধুলা করতেছে। এই বাক্যের মধ্যে লক্ষ্য করে দেখো, এই যে গার্লস, গার্লসটা হচ্ছে কি? নাউন। গার্লসটা কি? নাউন।
নাউন সম্পর্কে যদি তথ্য দেয়, নাউন সম্পর্কে যদি তথ্য দেয় যে কিছু মেয়েরা, তাহলে কি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিলে কি, নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে এটা কোন অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভ? দেখো বলছে কিছু মেয়েরা মাঠে খেলাধুলা করতেছে। এখানে কিছু মেয়েরা বলতে তুমি বলতে পারবে 1 মণ ওজনের 2 মণ ওজনের মেয়েরা খেলাধুলা করতেছে, বলতে পারবে না। তুমি কি বলবে? কয়েকটা মেয়ে খেলাধুলা করতেছে, তার মানে কি সংখ্যা বুঝাইছে। তো এখানে আবার সান দ্বারা কি বুঝাইছে? সংখ্যা বুঝাইছে। সংখ্যা বুঝাইলে কি? সংখ্যা বুঝাইলে নিউমেরাল অ্যাডজেক্টিভ। কি? নিউমেরাল অ্যাডজেক্টিভ। অতএব বাক্যের মধ্যে যদি সাম, মেনি, মাচ, লিটিল, ফিউ এগুলো যদি থাকে, তুমি বাক্যটা পড়ে দেখবে যে ওই নাউনটা দ্বারা সংখ্যা বুঝাইছে না পরিমাণ বুঝাইছে। যদি সংখ্যা বুঝায় নিউমেরাল অ্যাডজেক্টিভ, পরিমাণ বুঝাইলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বুঝতে পারছো? বলো এতটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে ওকে বলো, তাহলে আরো এক প্রকারের অ্যাডজেক্টিভ আছে সেটা পড়বো। কমেন্টগুলো সমস্যা করতেছে ভাই, তো কমেন্ট তুমি পড়বে না। সময় বলছে এত ফাস্ট কথা বলেন কেন? তোমার সাথে খেলবো না, যাও। ক্লিয়ার? নুসরাত রেকর্ডেড করে নিয়ে আবার থাকবে, পড়া অনেক বাকি। আচ্ছা, রাজশাহীর আমি আছি বৃষ্টি, তোমার বাসায় দাওয়াত দাও, আমাকে দাওয়াত দিও তোমার বাসায়। রাজশাহীর কে কে আসো? রাজশাহীর কে তোমার বাসায় দাওয়াত দিবে? তুমি কে কে আসে জানি, তুমি কি করবে? ক্লাসে মনোযোগ দাও। কমেন্টে আসে নির্বাচন লাগাইছে, কে কে আসে রাজশাহী। দেখো তাহলে কি হচ্ছে, আমরা এবার যেটা শিখবো সেটা লাস্ট প্রকারভেদের মধ্যে, সেটা হচ্ছে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। কি? প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনমিনাল অ্যাডজেক্টিভটা কি? প্রোনাউন থেকে যেটা উৎপত্তি, প্রোনাউন থেকে যেটার উৎপত্তি সেটা হচ্ছে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনাউন থেকে যেটার উৎপত্তি এটাকে বলে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। যেমন প্রোনাউনের মধ্যে আমরা গতদিন কি পড়ছি? পজেসিভ প্রোনাউন, তাই না? পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কি পড়ছি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাই না? এগুলো পড়ছি না প্রোনাউনের মধ্যে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রোনাউনের মধ্যে এগুলো পড়ছি না? এখন বলো তো তোমাদের কাছে প্রশ্ন যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো বলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দেখি কতটুকু মনে আছে গত ক্লাসটা কে কে মনে করছো? গত ক্লাসটা কে কে রিভিশন দিছো বলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো বলো? বলো বলো বলো। ডেমনস্ট্রেটিভ কোনগুলো বলো? পড়ালেখা জিজ্ঞেস করলে আর পারে না, আর কমেন্টে আসে আমি অমুক জায়গার তমুক জায়গায়, কে কে আছো? ফ্রেন্ডস, হাই, হ্যালো, খাইছো? এটা চ্যাটিং গ্রুপে পাগল। লাইভ ক্লাস হচ্ছে পড়ালেখা নিয়ে, পড়ালেখা কমেন্ট করলে আর উত্তর দিতে পারে না। আমি কালকে ক্লাস পাইনি, ক্লাস পেজেই রেকর্ডেড আছে, পরে যখন কিছু করে নিতে পারবে। তাহলে ডেমনস্ট্রেটিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ক্লাস তো মনোযোগ দিয়ে করো না, পরে রিভিশনে জানা হবে। ধরে নাও একটা বাক্য আছে এরকম যে দিস ইজ মাই পেন। এ বাক্যের মধ্যে দিসটা হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ। দিস কি? দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ। মাইটা কি? মাইটা হচ্ছে পজেসিভ। মাইটা কি? পজেসিভ। এখন কথা হচ্ছে এই যে ডেমনস্ট্রেটিভ, এই ডেমনস্ট্রেটিভটা প্রোনাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। যদি নাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে অ্যাডজেক্টিভ, আর নাহলে প্রোনাউনই থাকবে। এটা আগে পরে কি কোনো নাউন আছে যেটা সম্পর্কে তথ্য দিছে? যেহেতু তথ্য দেয়নি তার মানে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার দেখো এখানে বলছে মাই পেন, এই মাইটা কি? পজেসিভ। এখানে কি আছে? পেনটা হচ্ছে নাউন। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে যে কার কলম? আমার কলম। তাহলে নাউন সম্পর্কে যদি তথ্য দেয় তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ ভাইয়া? এটা যদি পজিটিভ ফর্ম তাহলে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আগে পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে যেটা সম্পর্কে তথ্য দিচ্ছে তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর তথ্য না দিলে যা আছে তাই, মানে প্রোনাউনই থাকবে। বুঝতে পারছো?
এবার দেখো, না বুঝলে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো এই উদাহরণটা আর কি পেঁচাই দেই। তাহলে এরকম বাক্য আছে যে দিস পেন ইজ মাইন, কি আছে, দিস পেন ইজ মাইন। এই বাক্যের মধ্যে লক্ষ্য করে দেখো, এখানে দেখো এটা দিসটা কি, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দিসটা কি, দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এটা কি, এটা হচ্ছে পজেসিভ। এখন কথা হচ্ছে দেখো, এর আগে পরে কি কোনো নাউন আছে যেটা সম্পর্কে তথ্য দিছে, বা আগে পরে কোনো প্রোনাউন আছে যেটা সম্পর্কে তথ্য দিছে? নাই, একাই আছে। তার মানে এটা হচ্ছে প্রোনাউন, এটা কি প্রোনাউন। এই দিসটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। এখন এখানে দেখো একটা নাউন আছে, কি আছে, নাউন আছে, যে এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কে, দিস। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিলে কি হয়, অ্যাডজেক্টিভ। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো তুমি দেখবে যদি কোনো নাউন সম্পর্কে তথ্য দেয় আগে পরে বসে, তাহলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এই হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি ইন্টারমিডিয়েট লেভেলে এতটুকু জানলে হবে অ্যাডজেক্টিভ সম্পর্কে। এবার আমরা ভার্ব সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? ভার্ব সম্পর্কে জানবো, ভার্ব সম্পর্কে জানবো। তার আগে বলো অ্যাডজেক্টিভটা ক্লিয়ার হয়েছে নাকি তোমাদের? তোমাদের অ্যাডজেক্টিভটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। ক্লিয়ার হলে একবার করে ওকে লিখো, সরি ওকে না, ওকে তো এর আগে লিখলে। এবার বলো ডান। এবার যদি কমপ্লিট হয় তাহলে ডান লিখো, লিখো ডান লিখো। যদি তোমার কমপ্লিট হয় তাহলে ডান লিখো। ভাই 4 নাম্বার প্রোনাউনটা রিলেটিভ, ইন্টারোগেটিভ যা কিছু হইতে পারে। আচ্ছা, উম্মে হেরিন, শাস, লাবণী, জেরিন, ঐশী, আশরাফুল, লাবণী, খাদিজা, তোফাজ্জল। তোফাজ্জল বলছে আরেকটা উদাহরণ দেন। ধরো তুমি বললে এরকম, কি বললে, যে ইচ বয় গট এ পেন্সিল। এই বাক্যের মধ্যে দেখো, এই বাক্যের মধ্যে দেখো ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। কি? ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। প্রোনাউনের ক্লাস করলে মনে থাকবে, ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। বয় হচ্ছে কি নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে কে কে আসো, আর কে কে আসো দেখি একবার করে নামগুলো পড়ে নিই। তোফাজ্জলের পরে আছে তাসকিয়া, মিম, বুশরা, রেজা, সুমাইয়া, মাহিব, আহাদ, এশা, জেমিজারা, সুমাইয়া, নীলকাব্য, শেষ বিকেল, সোনিয়া, মোনালিসা, রিয়া, তারেক, বন্যা, ফারজানা, সাদিয়া, এগুলোর নাম আরবিতে আছে পড়তে পারতেছি না, নাদিয়া, রুদ্র, মোনালিসা, আব্দুল হান্নান, সাবরিনা, ইউসুফ, ইফতি, নাসির, তোফাজ্জল তো পড়লাম। তারপর হচ্ছে সিরি, সাবিকুন নাহার, রিয়া, তনু, সৌরভ, সায়ন, মারিয়া, রয়, শিহাব, জিনিয়া, তুলি, তামিম, সাকিব, তারপর হচ্ছে তানিয়া। কতগুলো নাম, সব নাম মুখস্থ হয়ে গেছে। তারপর হচ্ছে পিয়াল, সাকিব, ইমরান। আচ্ছা ঠিক আছে। তো ভার্ব, ভার্ব কাকে বলে বলো? ভার্ব শব্দের অর্থ হচ্ছে, ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। ভার্ব শব্দের অর্থ কি? ক্রিয়া বা কাজ। এবার তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভার্ব কাকে বলে? কি বললাম? ভার্ব কাকে বলে বলো? ভার্ব কাকে বলে? ভার্ব কাকে বলে বলো? ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, ভার্ব কাকে বলে বলো? ভার্ব কাকে বলে বলো? তাড়াতাড়ি বলো, ভার্ব কাকে বলে? ভার্ব কাকে বলে বলো? ভার্ব কাকে বলে? ভার্ব কাকে বলে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ফটাফট কমেন্ট করতে হবে। হয়েছে ভাই, কমেন্টের নাম পড়ার পর্ব পার হয়ে গেছে। এবার বলো, ভার্ব কাকে বলে বলো? তাড়াতাড়ি কমেন্ট করো, বলো ভার্ব কাকে বলে? তাড়াতাড়ি কমেন্ট করে বলো। সবাই, সবাইকে উত্তর করতে হবে। বলো ভার্ব কাকে বলে? তাড়াতাড়ি কমেন্ট করো, বলো ভার্ব কাকে বলে? সবাই উত্তর করো, বলো ভার্ব কাকে বলে? কাজ করাকে ভার্ব বলে, কোনো কাজ করা বুঝায়। একদম হচ্ছে জানি না। তারপর হচ্ছে
ভাই কারো নাম পড়ার জন্য ক্লাসটা হচ্ছে না, ক্লাসটা হচ্ছে শেখার জন্য। আমি তোমাদেরকে শিখাচ্ছি, তুমি শিখতে আসছো, শিখো। নাম পড়াটা বাধ্যতামূলক না। 800 স্টুডেন্টের কমেন্ট দিতে 800 বার নাম পড়ি, তাহলে ক্লাসে 2 ঘন্টা লাগবে শুধু নাম পড়তে। তো আমি যখন কমেন্ট দেখতেছি 1-2 বার নাম পড়তে পারি, তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই বা অতি উৎসাহিত হওয়ার কিছু নাই। আমার মনে হয় যে প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, প্রত্যেকের নাম বলি, তা আমারও ভালো লাগে। কিন্তু দেখা যাচ্ছে এতে করে সময় নষ্ট হয়। অনেক স্টুডেন্ট আছে যাদের এমবি কম, দেখা যাচ্ছে ক্লাস করতে আসে শুধু পড়ালেখা করতে, এখন যে আমি কমেন্ট পড়ে সময় নষ্ট করি, তার এমবি খরচ হচ্ছে। তার বাপ মায়ের কষ্ট করা এমবি এভাবে ক্লাসে হয়তো কথা বলে নষ্ট না করে ভালো। তোমার যদি কমেন্ট মানে পড়ার খুব ইচ্ছে থাকে, আমি ইনবক্সে নক দিও, তুমি তোমার নাম ওখানে ভয়েস দিয়ে দিবনি একবার তোমার নাম, তাহলে শুনতে পারবে। তাহলে কি হচ্ছে, কোনো কাজ করাকে বুঝায়, তাই না? কথা কিন্তু চেঞ্জ করা যাবে না। তুমি বলছো কোনো কাজ করাকে ভার্ব বলে। এখন আমি যদি বলি যে আই অ্যাম এ বয়, অর্থাৎ আমি হচ্ছে কি একজন ছেলে, তাহলে দেখো তো এখানে কি, এখানে অ্যামটা হচ্ছে কি ভার্ব, তাই না? তা আমি কি বলছি, আমি একজন ছেলে হই, অর্থাৎ অ্যাম হচ্ছে কি হওয়া। এমন ধরো আমি একজন ছেলে হই, এটা দ্বারা কি কোনো কিছু করা বুঝাইছে? এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা আমার একটা অবস্থা বুঝাইছে যে কি আমি একজন ছেলে, এটা একটা সিচুয়েশন বুঝাইছে, আমার একটা অবস্থা বুঝাইছে যে আমি একজন ছেলে, কিন্তু এটা দ্বারা কিন্তু কোনো কিছু করা বুঝায়নি। আমি যদি বলি যে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? হ্যাভ হচ্ছে ভার্ব। হ্যাভ দ্বারা কি কোনো কিছু করা বুঝাইছে? আমার একটা কলম আছে, এই আছে দ্বারা কি কোনো কিছু করা বুঝাইছে? না। এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা একটা বুঝাইছে যে পজিশন বুঝাইছে, যে আমার দখলে একটা জিনিস আছে, কিন্তু এটা দ্বারা যে আমার দ্বারা কোনো কিছু করা বুঝায়নি। এই যে আছে হই, এগুলো দ্বারা কোনো কিছু করা বুঝায় না। তাহলে ভার্ব কি? ভার্ব কোনো কিছু করাকে ভার্ব বলে, ঠিক আছে, কিন্তু ভার্ব এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, খাওয়া, শোয়া, এই সব কিছু হচ্ছে ভার্ব। শুধুমাত্র কোনো কিছু করাকে যদি ভার্ব বলো, তাহলে অ্যামটা কি, হ্যাভটা কি, এগুলো কি তাহলে ভার্ব না? এগুলো ভার্ব। তো তুমি যদি বলো এরকম যে কোনো কিছু করাকে ভার্ব বলে, ঠিক আছে, কিন্তু ভার্বের সংজ্ঞাটা আরো বড়, ভার্বের ব্যাখ্যাটা আরো বড়, যে কোনো ব্যক্তি বস্তু এরকম করে, মানে তোমাকে বড় করে বলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, খাওয়া, শোয়া, সবকিছু হচ্ছে ভার্ব। পরীক্ষার টাইমটা বোঝনি, আমি বলে দেবনি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভার্ব বুঝতে পারছো? ভার্বটা হচ্ছে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, খাওয়া, শোয়া, এগুলো হচ্ছে ভার্ব। এবার হচ্ছে ভার্ব কত প্রকার? ভার্ব কত প্রকার? ভার্ব হচ্ছে 2 প্রকার। ভার্ব কত প্রকার বলো তো? ভার্ব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভের মধ্যেও আরো অনেক ভার্ব আছে, এগুলো আপাতত জানার দরকার নাই। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জেরান আর আরেকটা হচ্ছে কি পার্টিসিপল। ইনফিনিটিভ, জেরান আর হচ্ছে পার্টিসিপল। তাহলে দেখো ভার্বের প্রকারভেদ আপাতত এতটুকু জানলে হবে যে ভার্ব কত প্রকার। ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট আর একটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার 2 প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্বও 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা মডাল অক্সিলারি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এই ছকটা আগে 30 সেকেন্ড দেখো। এটা যদি তোমার মনে হয় তাহলে তাও ভার্বের প্রকারভেদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবে যে ভার্ব কত প্রকার, কি কি এগুলোর ব্যাখ্যা আমরা পড়বো এখনই। কিন্তু আগে এই নামগুলো একটু মনে করে নাও। বলো, এই নামগুলো পড়ে নাও। এই নামগুলো সব একবার করে হইলেও পড়ে নাও, এগুলো একবার করে পড়ে নাও। আচ্ছা খোকন বাবু, তুমি আমার ফেসবুক আইডিতে মেসেজ দিও, পেজে না, আইডিতে মেসেজ দিও। মনে হয়েছে সবাই? আরো 15 সেকেন্ড টাইম দিলাম। আগে প্রকারভেদগুলো মনে করে সবাই, প্রকারভেদগুলো মনে করে নাও।
প্রকারভেদগুলো সবাই মুখস্থ করে নাও। হয়েছে? মুখস্থ হয়েছে? ওকে ওকে। ক্লাস রেকর্ডেড থাকবে, পরে তুমি যখন খুশি দেখতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, প্রথমে আমরা ভার্বের যে দুইটা প্রকারভেদ, প্রধান প্রকারভেদ, একটা হচ্ছে ফাইনাইট আর আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে ফাইনাইট আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট, এই দুটা সম্পর্কে জানি। ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি, অনেকে যদি ফিনিট নন ফিনিট বলে, তো তুমি ফিনিট বললে হবে, নন ফাইনাইট বললে হবে। তো ফাইনাইট ভার্বটা কি, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। কি বললাম? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। আমার হাতের লেখা প্রচুর খারাপ, এই জন্য মুখে বলতেছি। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেটা দেখে টেন্স চেনা যায় না, কি হচ্ছে, যেটা দেখে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মনে থাকবে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট, আর যেটা দেখে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অথবা তুমি এখানে মনে রাখতে পারো আরেকটা সংজ্ঞা দ্বারা, অথবা টেন্স পরিবর্তনের সময়, কি বললাম, টেন্স যখন পরিবর্তন হবে, সো টেন্স পরিবর্তনের সময় যখন রূপের পরিবর্তন হবে, কি হবে, যখন রূপের পরিবর্তন হবে তখন সেটা ফাইনাইট ভার্ব। তখন কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। আর যদি রূপের পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো আমি আবার বলতেছি, দেখো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় অথবা টেন্স পরিবর্তনের সময় যার রূপের পরিবর্তন হয়। আর নন ফাইনাইট হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না অথবা টেন্স পরিবর্তনের সময় যার রূপের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা উদাহরণ দেন। উদাহরণটা কিরকম? তাহলে তুমি বললে যে, এগুলো অন্য কালার দিয়ে দিই, তাই না, তাহলে ভালো লাগবে। ধরো একটা উদাহরণ দিলাম, শি গিভস মি টু ইট। শি গেভ মি টু ইট। শি উইল গিভ মি টু ইট। এখানে ধরো তিনটা সেন্টেন্স আছে, শি গিভস মি টু ইট, শি গেভ মি টু ইট, শি উইল গিভ মি টু ইট। এই তিনটার বাক্যের মধ্যে কোনটা কোন টেন্স বলো? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কোনটা কোন টেন্স, এই তিনটা বলো, কোনটা কোন টেন্স বলো, তাড়াতাড়ি উত্তর দাও। বলো এখানে কোনটা কোন টেন্স বলো, তাড়াতাড়ি বলো, কোনটা কোন টেন্স, তাড়াতাড়ি উত্তর দাও। এখানে যে তিনটা বাক্য আছে এই তিনটা বাক্যের মধ্যে কোনটা কোন টেন্স বলো, তাড়াতাড়ি বলো। কোনটা কোন টেন্স বলো, তাড়াতাড়ি বলো। দেখি কতজন ক্লাসটা শেয়ার করছে, কি করছে। আচ্ছা, জিনিয়া বলছে একটা প্রেজেন্ট, দুইটা পাস্ট, তিন নাম্বারটা ফিউচার। এই তো ভেরি গুড, সবারটাই রাইট হয়েছে। তাহলে কি হচ্ছে, এই যে প্রথমটা এটা হচ্ছে প্রেজেন্ট, প্রথমটা কি প্রেজেন্ট, দুই নাম্বারটা পাস্ট, তিন নাম্বারটা ফুটুরে, তাই না? তাহলে এই হচ্ছে তিনটা, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে ভাই তুমি কিভাবে বুঝলে যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার, তুমি কি দেখে বুঝলে যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার? তুমি কি বলবে? ভাই আমি এটা দেখে বুঝছি যে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা দেখে বুঝছি যে এটা পাস্ট, এটা দেখে বুঝছি যে এটা হচ্ছে ফিউচার। তাহলে আমাদের কথা কি ছিল, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট। দেখো এই ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারছি না, এটা হচ্ছে ফাইনাইট। অথবা টেন্স পরিবর্তনের সময় যার রূপের পরিবর্তন হয়। তাহলে দেখো তো টেন্স যখন আমরা পরিবর্তন করতেছি, প্রেজেন্ট থেকে পাস্ট করলাম, পাস্ট থেকে ফিউচার করলাম, টেন্স পরিবর্তন করতেছি, রূপেরও পরিবর্তন হয়েছে। গিফট থেকে গেভ হয়েছে, গিফট থেকে উইল গিভ হয়েছে। টেন্স পরিবর্তনের সময় এর রূপেরও পরিবর্তন হয়েছে। তাহলে কি হচ্ছে, যেটা দেখে টেন্স চেনা যায় অথবা টেন্স পরিবর্তন করলে যার রূপের পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট। এখানে আরেক প্রকার ভার্ব আছে, যে টু ইট, টু ইট, টু ইট, এটা কিন্তু কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আছে না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এটা থেকে টেন্সও চেনা যায় না, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। আমাদেরকে অনেক সময় অনেকে প্রশ্ন করে না যে ভাই একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি লাগে, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি লাগে?
একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, কি লাগে? সাবজেক্ট লাগে, এরপরে হচ্ছে ফাইনাইট ভার্ব লাগে, তারপরে অবজেক্ট। সো তুমি যদি শুধু ভার্ব বলো তাহলে ভুল হবে। কেন ভুল হবে? তুমি দেখো, আমরা ধরো ফাইনাইট ভার্ব বাদ দিলাম, বললাম কি শি মি টু ইট, সে আমাকে খেতে, তাহলে কি বাক্যটা কমপ্লিট হইলো? হইলো না। সে আমাকে খেতে দিয়েছিল, সে আমাকে খেতে দিবে, বাংলা কিন্তু অর্থ কমপ্লিট হয় না। কিন্তু তুমি যখন বলবে যে শি গিভস মি টু ইট, সে আমাকে খেতে দিয়েছিল, তাহলে কি হচ্ছে? না, সে আমাকে খেতে দিবে, তাহলে অর্থটা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব না দিই তাহলে কিন্তু বাক্যটা তৈরি হবে না। তো একটা বাক্য তৈরি করতে গেলে তোমাকে অবশ্যই যে ভার্বটা দিতে হবে সেটা হইতে হবে ফাইনাইট, তাছাড়া হবে না। বুঝতে পারছো? এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিচ্ছ না, ভার্বটা কোন ভার্ব হইতে হবে? ভার্ব তো দুই প্রকার, ফাইনাইট আর নন ফাইনাইট। তুমি যদি নন ফাইনাইট ভার্ব দাও তাহলে কিন্তু হবে না। বাক্য তৈরি করতে গেলে তোমাকে অবশ্যই সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এই হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব থেকে টেন্স চেনা যায় অথবা টেন্স পরিবর্তনের সময় তার রূপের পরিবর্তন হয়। নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা থেকে টেন্স চেনা যায় না অথবা টেন্স পরিবর্তন করলে তার রূপের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই, সেটা হচ্ছে কি? নন ফাইনাইট। এর বলে বুঝতে পারছো? যদি এতটুকু বুঝতে পারো তাহলে ফাইনাইট আর নন ফাইনাইটের পরেরটাই যাবো, অর্থাৎ প্রিন্সিপাল আর অক্সিলারিতে যাবো। বলো, এতটুকু বুঝতে পারছো? কেউ যদি ভাই না বোঝো, আমি 2-3 বার করে বুঝাইছি, একটা কথা 3-4 বার করে বলছি, তারপরে তুমি যদি না বোঝো, মন খারাপ করার কিছু নাই। ক্লাস রেকর্ডেড থাকবে এই পেজে, বনিয়ামিন পেজে, তুমি যতবার খুশি করতে পারবে। এবার তোমাকে 2-3টা জিনিস বলে দিই, তোমরা ক্লিয়ার কিনা এটা বলতে বলতে আমি তোমাদের 2-3টা জিনিস বলে দিই। প্রথম কথা, দেখো আমাদের এই যে পেজ তোমরা দেখতেছো, মোহাম্মদ বনিয়ামিন পেজ, এই পেজটা কখনোই হারাবে না, এই পেজটা কখনোই হারাবে না। পেজটা যারা এখনো ফলো করোনি এখনই ফলো করে দাও, কারণ এই পেজে প্রত্যেকটা দিন, আল্লাহ রোজ 30 দিন তুমি এইচএসসি প্রতি 26 ব্যাচে ফ্রি ক্লাস পাবে। আপাতত আমাদের বাংলা আইসিটি ফ্রি ক্লাসগুলো এই পেজে হচ্ছে। ভাই বাংলা আইসিটি বাদে, সরি ইংলিশ আইসিটি বাদে অন্য ক্লাস হচ্ছে না? হ্যাঁ, টোটাল 16টা সাবজেক্টে ফ্রি ক্লাস নিচ্ছি আমরা। বাংলা, ইংরেজি, আইসিটি সহ মানবিক বিভাগে 13টা সাবজেক্ট, টোটাল 16টা সাবজেক্টে ফ্রি ক্লাস নিচ্ছি। তাহলে ভাই এখানে তো আমি ইংলিশ ক্লাস পাচ্ছি, বাকিগুলো কই পাবো? বাকিগুলো পাবে স্বপ্ন পূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0-তে। স্বপ্ন পূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0-তে। ভাই এটা আবার কি টাকা পয়সা লাগবে? না ভাই, এই 16টা সাবজেক্ট তুমি সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবে, একটা পয়সাও তোমার লাগবে না। ভাই কিভাবে ক্লাস করব? এই যে ক্লাস করতেছো, যে লাইভ ক্লাসটা করতেছো বনিয়ামিন পেজে, এই ভিডিওর ক্যাপশন দেখো, ক্যাপশন তো বুঝো উপরে, এই ক্যাপশনের নিচের দিকে দেখো একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটা পূরণ করবে, করে সাবমিট করলে ওইখানে প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাবে যেখানে ক্লাসগুলো হয়। ওই প্রাইভেট গ্রুপের লিঙ্কে ক্লিক করে নাম, ফোন নাম্বার আর ডিটেলস দিবে, নাম ফোন নাম্বার দিয়ে ওখানে সাবমিট করলেই 1-2 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। ওখানে তুমি সবগুলো সাবজেক্টের ক্লাস পাবে, সেগুলো পরীক্ষা দিতে পারবে, সেগুলো পিডিএফ পাবে, একেবারে সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। এবার অনেকে বলতে পারে ভাই আমি যদি ক্লাসগুলো ইউটিউবে রেকর্ডেড করতে চাই তাহলে কি পাবে? হ্যাঁ পাবে। তুমি এই ক্লাসের রেকর্ডেড ভার্সন ইউটিউবে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও ক্যাপশনে দিয়ে রাখছি। অনেকে বলতে পারে ভাই আমি তো এগুলো হচ্ছে আপনি পিডিএফ দিচ্ছেন না ইংরেজি ক্লাসে, যেটা হাতে লিখে করাচ্ছেন, তো এটা হ্যান্ড নোট কোথায় পাবো? এটার যে হ্যান্ড নোট যে পোস্ট করার গ্রুপ, সেই হ্যান্ড নোটের গ্রুপের লিঙ্কও দেখো দেওয়া আছে। সেই হ্যান্ড নোটের গ্রুপের লিঙ্কও কোথায় দেওয়া আছে? ওখানে ক্যাপশনে দেওয়াই আছে। তো A to Z আমরা দিয়ে রাখছি। এখন তোমরা হচ্ছে দেখতে পারো। অনেকে বলতেছে ভাই অ্যাড করেনি। ভাই দেখো তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, অলরেডি আমরা 8-9 হাজার স্টুডেন্ট অ্যাড করে ফেলছি গ্রুপে। তো তুমি যদি সব তথ্য ঠিকঠাকভাবে দাও, মানে গ্রুপে জয়েন হওয়ার সময় নাম ফোন নাম্বার যদি ঠিকঠাকভাবে দাও, অ্যাপ্রুভ হয়ে যাবে ভাই 2-3 ঘন্টার মধ্যে। তাহলে দেখো আমাদের এখানে ভার্বের মধ্যে কি কি শেষ করলাম বলো তো? আমাদের ভার্বের যে প্রকারভেদ ছিল এর মধ্যে ফাইনাইট শেষ, নন ফাইনাইট শেষ। এবার আমরা প্রিন্সিপাল আর অক্সিলারি পড়বো। কি পড়বো বলো তো? তোমার কলেজের প্রিন্সিপাল আর হচ্ছে অক্সিলারি, প্রিন্সিপাল আর হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপাল আর হচ্ছে কি? অক্সিলারি। প্রিন্সিপাল ভার্বের আরেক নাম হচ্ছে মেইন ভার্ব। কি বললাম? প্রিন্সিপাল ভার্বের আরেক নাম হচ্ছে মেইন ভার্ব, আর অক্সিলারি ভার্বের আরেক নাম হচ্ছে হেল্পিং ভার্ব। তো নাম পড়েই তুমি মোটামুটি ধারণা পাইছো কোনটা কি। প্রিন্সিপাল ভার্বের আরেক নাম কি? মেইন ভার্ব। মেইন হচ্ছে বলতে কি প্রধান, অর্থাৎ এ বাক্যের মধ্যে একা বসতে পারে, অন্য কারোর আর সাহায্য সহযোগিতা দরকার নাই। আর হেল্পিং হচ্ছে কি? সাহায্য করা, এ বাক্যের মধ্যে একা বসতে পারে না, এর কাজ হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করা। বুঝতে পারছো? অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। কয় প্রকার?
দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার হচ্ছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। ডু ভার্ব কোনগুলো? ডু ভার্ব হচ্ছে ডু, ডাস, ডিড এগুলো। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন এগুলা। মডাল কোনগুলো? মডাল হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এগুলো হচ্ছে মডাল। তাহলে দেখো আমাদের এই যে ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপাল বলতে মেইন ভার্ব, যে বাক্যের মধ্যে একা বসতে পারে, কারো কোনো সাহায্যের দরকার নাই। অক্সিলারি হচ্ছে হেল্পিং ভার্ব, এর কাজ হচ্ছে মেইন ভার্বকে হেল্প করা, এ একা কখনো বাক্যের মধ্যে বসে অর্থ প্রকাশ করতে পারে না। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? ডু ভার্ব, ডু, ডাস, ডিড। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। মডাল ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এগুলো হচ্ছে মডাল ভার্ব। তাহলে আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি, আমি তোমাকে বললাম যে বার্ডস ফ্লাই, অর্থাৎ পাখিরা ওড়ে। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো আর কি কিছু দরকার আছে এখানে? আমি বললাম পাখিরা ওড়ে, বাক্য কমপ্লিট, এত কোনো কিছু দরকার নাই। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব বাক্যের মধ্যে একা বসতে পারে, আর কারোর কোনো সাহায্য দরকার নাই। কিন্তু আমি যদি বলি এরকম যে বার্ডস ক্যান, কি বললাম? বার্ডস ক্যান। ক্যান কি? ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব, তাই না? এখন তুমি বলতেছো পাখিরা পারে, কি? পাখিরা পারে। এখন পাখিরা কি পারে? একটা প্রশ্ন থাকে না, পাখিরা কি পারে? এর কিন্তু ক্যান দিয়ে অর্থ কমপ্লিট হচ্ছে না। আমি যখন বলবো যে বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে, তখন অর্থ কমপ্লিট হয়। তো ক্যান যখন বাক্যের মধ্যে একা বসলো তখন অর্থ প্রকাশ করতে পারলো না। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করা, এই জন্য একে বলা হয় হেল্পিং ভার্ব। এই বাক্যের মধ্যে একা বসে অর্থ প্রকাশ করতে পারে না। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বাক্যের মধ্যে যেটা মেইন ভার্ব, যে একা বসে অর্থ প্রকাশ করতে পারে, আর কারো সাহায্য দরকার নাই, সেটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব আরেক নাম হচ্ছে হেল্পিং ভার্ব, এর কাজ হচ্ছে মেইন ভার্বকে হেল্প করা, একা কখনো বসতে পারে না। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে ডু ভার্ব, ডু, ডাস, ডিড, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর মডাল হচ্ছে শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এ পর্যন্ত ক্লিয়ার? এবার হচ্ছে তোমার এই যে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে আবার দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে কি ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। তুমি গ্রামারের ভাষা শিখতে চাইলে প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে ঝামেলা লেগে যাবে, তো এইভাবে শিখে রাখো। সাধারণত এটাই হয় যে আই ড্যাশ ইট, আই ড্যাশ ইট, এই গ্যাপের মধ্যে তুমি যে কোনো ভার্ব দিবে, দেওয়ার পরে সেটার যদি অর্থ হয়, কি হয়? সেটার যদি অর্থ হয় তাহলে সেটাকে বলে ট্রানজিটিভ। অর্থ হইলে কি? ট্রানজিটিভ। আর যদি অর্থ না হয় তাহলে সেটাকে বলে কি? সেটাকে বলে ইনট্রানজিটিভ। কি বলে বলো তো? ইনট্রানজিটিভ। তাহলে দেখো এখানে তুমি যদি দাও যে আই ইট ইট, আমি এটা খাই, অর্থ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ। তুমি বলতেছো আই ডু ইট, আমি এটা করি, অর্থ হয়, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ। তুমি বলতেছো আই স্লিপ ইট, আই স্লিপ ইট, আমি এটা ঘুমাই, অর্থ হচ্ছে না, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ। তুমি আই ড্যাশ ইট, এই গ্যাপের মধ্যে যে কোনো ভার্ব দিবে, দেওয়ার পরে যদি সেটার অর্থ হয় তাহলে সেটা ট্রানজিটিভ, আর যদি অর্থ না হয় তাহলে সেটা ইনট্রানজিটিভ। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? এ ঘুমাই গেছে নাকি? তোমরা ঘুমাই গেছে নাকি? অনেক নয়েজ আসতেছে, ফ্যান চলতেছে তাই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার নন ফাইনাইট ভার্ব। কোন ভার্ব বলো তো?
নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটা হচ্ছে আবার তিন প্রকার। কি নন ফাইনাইট ভার্বটা হচ্ছে আবার তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা কি, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জেরান্ড, আর আরেকটা হচ্ছে কি পার্টিসিপল। তাহলে ইনফিনিটিভ, জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল। তাহলে দেখো ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, জেরান্ড আর পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপলের মধ্যে পার্থক্য আছে কিন্তু আপাতত জানা রাখো জেরান্ড আর পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে জেরান্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি, এটা অ্যাডমিশনে লাগবে, এখন দরকার নাই। তুমি এখন আপাতত জানা রাখো যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান আর জেরান্ড পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন তুমি ধরো এরকম করলে পড়লে আই ওয়ান্ট টু লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতে চাই। এখন মনে করো এখানে কি আছে, অলরেডি একটা ফাইনাইট ভার্ব দিছো, এখানে কি টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে কি বলে, টু প্লাস ভার্ব ওয়ানকে কি বলে, টু প্লাস ভার্ব ওয়ানকে বলে ইনফিনিটিভ, যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তুমি বললে আই লাইক ডান্সিং, আমি ডান্স করতে পছন্দ করি। সাবজেক্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে কোনটা, এটা হচ্ছে জেরান্ড, এটা কি জেরান্ড। বুঝতে পারছো? তাহলে মনে রাখবে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান আর জেরান্ড আর পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? আমি যে জায়গাতে আছি এখানে কতগুলো লাইট আছে তোমার কোনো ধারণা আছে? এখানে কত পাওয়ারের কতগুলো লাইট আছে? আমার চেয়ারে এরকম চকচক করতেছে কি জন্য? এই যে লাইটের কারণে। তো এতগুলো লাইটের মাঝে দাঁড়াইলে এমনিতে গা দিয়ে ঘাম ঝরবে, আর এভাবে কথা বললে, তোমরা তো শুয়ে শুয়ে ক্লাস দেখতেছো, কম্বলে নিচে, তোমার তো শীত লাগবেই। ভাই একটা গান শোনাবেন? আপনার ভয়েসটা অনেক সুন্দর। আহারে, রাজশাহীর মণিচত্বরে আমাদের অফিস, আসো, দরকার হলে এক কাপ কফি খাওয়াচ্ছি, গান শুনতে চায় না। আজকে 12টা পর্যন্ত বস, তোমার কোনো কাম কাজ না থাকতে পারে, আমার কাম কাজ আছে, রাত 12টা পর্যন্ত ক্লাস নিতে পারবো না। এই হচ্ছে তোমার ভার্ব। তাহলে ভার্ব কত প্রকার, কি কি, কোন ভার্ব কি, এ টু জেড আমরা কিন্তু শিখে ফেলছি, তাই না? দেখো আমি তোমাদের একটু আগে একটা জিনিস রিমাইন্ড করে দিয়েছিলাম, মনে আছে? একটু আগে একটা জিনিস তোমাদেরকে কিন্তু বলে দিলাম যে ভাই দেখো আমাদের ইংরেজি আর আইসিটি একদিন পর ক্লাস আছে, একদিন ইংলিশ একদিন আইসিটি। আগামীকালকে আবার তোমাদের পাবেল ভাইয়ের আইসিটি ক্লাস পাবে, কোথায়? এই বনিয়ামিন পেজেই পাবে। সো পেজটা ফলো করে দিবে, তাহলে প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে, পোস্ট করলে সেটা নোটিফিকেশন পাবে। ইংরেজি আর তোমার হচ্ছে আইসিটি ক্লাস পাবে, বাকি আরও 14টা সাবজেক্ট, টোটাল 16টা সাবজেক্টের ক্লাস পাবে স্বপ্নপূরণ 2.0 গ্রুপে। যারা অ্যাড হয়নি ক্যাপশনে গুগল ফর্ম দেওয়া আছে, ওটা পূরণ করে অ্যাড হয়ে যাবে। আর ইউটিউব চ্যানেলে রেকর্ডেড ক্লাস পাবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলের লিঙ্কও দিয়ে রাখছি। হ্যান্ড নোটের গ্রুপে দেওয়া হবে, হ্যান্ড নোটের গ্রুপের লিঙ্কও দিয়ে রাখছি। সো আমাদের বেসিক ইংলিশের ক্লাস এই পর্যন্তই, কারণ আমি যদি তোমাদের অ্যাডভার্ব, প্রিপোজিশন বা অন্য কিছু পড়াইতে যাই তোমাদের আগ্রহ থাকবে না। এই যে দেখো ক্লাসের শুরুতে ছিল 1000 স্টুডেন্ট, এখন আছে 600 স্টুডেন্ট, কারণ এই যে আমাদের বেসিক ইংলিশটা অনেকের দরকার নাই। অনেকে ভাবে এগুলো তো আমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই, ফুল সিলেবাসের মধ্যে নাই, তাহলে এগুলো পড়ে করবো কি? এই জন্য আমি পড়াই না। তারপরে বাধ্য হয়ে পড়াই যে যারা ইংরেজি শিখতে চায়, যারা শুরু থেকে ইংরেজিটা জানতে চায়, তাদের জন্য আমি এত কষ্ট করে ক্লাসগুলো নেই। আমি আগামী দিন সরাসরি গ্রামার টপিকে চলে যাবো, কম্পিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, মডিফায়ার, ন্যারেশন, তোমরা তো এটা চাও তাই না? ওগুলোতে চলে যাবো। তারপরে দেখবো স্টুডেন্ট ক্লাসে আসে কিনা। তারপরে যদি ক্লাসে না আসে সব করে ধরে ধরে থাপড়াবো বাড়ি গিয়ে, কারণ সবার ফোন নাম্বার তো আমার কাছে আছে, গুগল ফর্ম পূরণ করছে না, সবার বাপের কাছে ফোন দিব যে আপনার ছেলে মেয়ে কী করে বেড়ায় জানেন আপনি? রাত বিরাতে ক্লাস করে না, শুধু পিরিত করে বেড়ায় রাত বিরাতে। এদেরকে ধরে পিটতে হবে। মোবাইল টোবাইল কারেন্ট নেই, এদের মোবাইল দেওয়ার দরকার নেই। মোবাইল রেখে লাভ কি? যে মোবাইলে লাইভ ক্লাস করা বাদ দিয়ে শুধু চ্যাটিং ফ্যাটিং করে, রিলস দেখে সারা দিন রাত, এদের মোবাইল দিয়ে লাভ আছে? লাথি দিয়ে মোবাইল নেন। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার আগামী পরশুদিন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর ক্লাসগুলো নিয়মিত করো, পরীক্ষাগুলো নিয়মিত দেয়। ভাই বাকি রুটিন কবে দেবেন? বাকি রুটিন তো দেওয়াই আছে পাগল। দেখো আমাদের এই পেজে নরিন, আমাদের যে পেজে ক্লাস করতেছে না বনিয়ামিন পেজে, এই পেজে দেখো রুটিন অলরেডি পোস্ট করা আছে। তোমাদের প্রবলেম হলে আমি আবার রুটিন দিয়ে দেবো, আজকে সমস্যা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো। আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও, দোয়া করতে বলো আমার জন্য যেন সুস্থ থাকি, আর এভাবে তোমাদের সাথে থাকতে পারি, ক্লাসগুলো নিতে পারি, তোমাদের ভালোবাসা দিতে পারি। সো আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও, দোয়া করতে বলো, তোমরাও আমার জন্য দোয়া করো। তো দেখা হবে পরশুদিন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।